আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা ও ভালোবাসা। দর্শকবৃন্দ, আজকের আমি যেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি, অনেক ব্রড একটা বিষয়, যেগুলো নিয়ে আমি যদি আপনাদের সাথে কথা বলতে যাই, আপনারা এই বিষয়টা নিয়ে এর আগে কখনো কি আলাপ আলোচনা হয়েছে বা আলাপ আলোচনা ভবিষ্যতে হবে? কখনো কখনো আমি ফ্রাস্ট্রেটেড হই যে না, এগুলো নিয়ে হয়তো আলোচনা খুব একটা হবে না। না হওয়ার পিছনে একটা বিশেষ কারণ এই প্রশ্নগুলো আমি সহ আরো লোকজনরা কন্টিনিউয়াসলি করে, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আমাদের নীতি নির্ধারক এবং আমাদের সমাজ ব্যবস্থায় যারা আছে, সচেতন সাংবাদিক, সচেতন বুদ্ধিজীবী, সচেতন শিক্ষক এবং সচেতন রাজনীতিবিদ এবং সচেতন দেশপ্রেমিক, এরাই এই বিষয়গুলোকে কখনোই মূল্যায়ন করবে না এবং এই বিষয়গুলো তারা জনগণের সামনে এনে এগুলো নিয়ে আলাপ আলোচনা করবে না। আমি বা আপনি, আমরা এগুলো নিয়ে কথা বলতে পারবো, কন্টিনিউয়াসলি কথা বলতে পারবো, আমি আপনাদেরকে সচেতন করতে পারবো, আমার সাথে আমার সহ আলোচকরাও আপনাদেরকে সচেতন করতে পারবে। কিন্তু এই সচেতনতার ভিত্তিতে যে বাংলাদেশে কোনো একটা নীতি নির্ধারণ হবে অথবা একটা লেজিসলেটিভ একটা ভিউ তৈরি হবে, এটা দিয়ে একটা লেজিসলেশন হবে, অর্থাৎ আইন হবে, দেশের আইন প্রণয়নে সরকার চালানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি খুব একটা আশাবাদী না। কেন আমি আশাবাদী না? দর্শকবৃন্দ, আমাদের বাংলাদেশের দুর্নীতি নিয়ে গত 53 বছর কথা হয়েছে। মুজিব শেখ কথা বলেছে, খন্দকার মোস্তাক কথা বলেছে, জিয়া রহমান সাহেব কথা বলেছে, এরশাদ কথা বললেও বলেছে, বেগম জিয়া কথা বলেছে, হাসিনা শেখ কথা বলেছে, মঈনুদ্দিন ফখরুদ্দিন কথা বলেছে, আবার হাসিনা কথা বলেছে, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলছে। আমরা যে গত 53 বছর আমরা যে আমাদের দেশের দুর্নীতি, আমাদের ব্যক্তিগত পরশ্রীকাতরতা, আমাদের নীতিহীনতা, আমাদের ইমোরাল বিহেভিয়ার এবং লোভ, এগুলো নিয়ে কন্টিনিউয়াসলি আমরা কথা বলে যাচ্ছি। দিস ইজ পার্ট অফ আওয়ার ডিসকাশন। এখন ফর দ্য সেক অফ আওয়ার কান্ট্রি আমরা এই বিষয়গুলোকে কন্টিনিউয়াসলি টানি। অনেকে বলে যে জেকব ভাই ফ্রাস্ট্রেটেড হচ্ছেন? না, আমি ফ্রাস্ট্রেটেড হচ্ছি না। কেন ফ্রাস্ট্রেটেড হওয়ার কথা আসছে জানেন? আমাদের কোরআনে কারীমে স্পষ্টভাবে নীতিহীনতা, অনীতি, দুর্নীতি, চরিত্রহীনতা, মোরালিটি, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু তারপরে আমরা দুর্নীতির মধ্যে থাকি। আমাদের ভয়ভীতি নিয়ে কথা বলা হয়েছে, আমরা সেটা কতটা শুনি? বিদায় হজে আমাদের মহানবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চেষ্টা করেছেন সার্বিকভাবে আমাদেরকে বুঝাতে যে আল্লাহ কোনটা নিষেধ করেছে এবং কোনটা বিধিসম্মত করেছে। আমরা কি তা শুনি? আমরা তো শুনি না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনারা দেখেন, যারা দুর্নীতি করে তারাই দুর্নীতি নিয়ে বেশি কথা বলে। আমি আপনাদেরকে উদাহরণ দেই। হাসিনা শেখ যখন শাসন করত, দুঃশাসন করত এবং ভারতের প্রত্যেকটা কল্যাণকে বাংলাদেশে ইম্পোজ করত, হাসিনা কি বলতো জানেন? আমরা ভোট চুরি কইরা ক্ষমতায় যেতে চাই না, অথচ সে ভোট চুরি করেই ক্ষমতায় আছে। আমি দুর্নীতি কইরা, জমি দখল কইরা শেখ মুজিবের মাইয়া হইতে চাই না, অথচ সে ওইটাই করছে। আমি গুম কইরা, খুন কইরা আমি ক্ষমতায় থাকতে চাই না, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, অথচ সেইটাই করছে। আমি দিনের ভোট রাতে করতে চাই না, অথচ সে ওইটাই করছে। এখন শুধু চরিত্র চেঞ্জ হয়েছে। তারেক রহমান সাহেব বিএনপির নেতা, আসলে তো তারেক রহমান এখন বিএনপির নেতা না, বিএনপির চেয়ারম্যান, নেতা, মূল নেতা হচ্ছে বিএনপির সালাউদ্দিন আহমেদ, যাকে আমি সংক্ষেপে বলি বিএনপির শাওয়া। সে হচ্ছে বিএনপির অবিসংবাদিত নেতা। এখন তারা দেখবেন কথায় কথায় বলে আমরা দুর্নীতিগ্রস্ত না, ঠিক হাসিনা যেভাবে বলছে আওয়ামী লীগ বা মুজিব শেখের মাইয়ারা দুর্নীতিগ্রস্ত না, ওয়ারাস ওনারা দুর্নীতিতে ভরপুর। এখন বিএনপি শাওয়া বলে আমরা গুম খুনের রাজনীতি করি না। হাসিনা শেখ ঠিক একই কথা বলেছে, আমরা গুম খুনের রাজনীতি করি না। হাসিনা শেখ বলেছে
আমাদের কোনো মনিব নাই। বিএনপির আমির খসরু মাহমুদ বলে আমাদের কোনো মনিব নাই, কিন্তু তার পরক্ষণেই অমিত শাহের সামনে গিয়ে পাছা দোলায়। তারেক রহমান সাহেব দিনে দুপুরে এবং বিএনপির সাউয়া দিনে দুপুরে বলে যাচ্ছে বিএনপিতে কোনো চাঁদাবাজ নাই, অথচ কন্টিনিউয়াসলি দিনে রাতে সকালে দুপুরে গভীর রাতে বিএনপির একমাত্র ব্যবসা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি। কারণ বিএনপি তো সরকার চালায় না, তাদের ব্যস্ততা নাই, তারা ব্যস্ততা হচ্ছে চাঁদাবাজিতে, টেন্ডারবাজিতে, দখলে এবং খুন, জখম, রাহাজানি, গুম, এগুলোর সাথে বিএনপি সময় কাটে। তো এগুলোতে যদি বিএনপি সময় কাটে দেন তাইলে দুর্নীতি নিয়ে যে আমরা কথা বলবো, তাইলে এই আওয়ামী লীগ যেটা করেছে এখন বিএনপি সেটা করছে, এবং বিএনপি এর চেয়ে আরো বেশি করবে। কি করবে জানেন? তারা মানুষ খুন করবে আর এক কোরআন শরীফ খুলে ওই কোরআনের আয়াত পড়বে আর মানুষ খুন করবে। দুইজন হুজুর পাশে রাখবে বিএনপির সাউয়া, আমির খসরু মাহমুদ, আব্দুল্লাহ ওয়াল মিন্টু এবং তারেক রহমান। হাদিস ধরে বলবে হাদিসের কোনটা অনুযায়ী আমি জবাই দেব, কোরআনের কোন প্যারা অনুযায়ী আমি মানুষের খুন করব, পাথর দিয়া টাকায় মারবো। বিএনপি এটা করবে, আজও করছে, ইদানিং করে যাচ্ছে। আজকের এই কথাগুলো আমি কেন বলছি? বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ অবধি বাংলাদেশে অনেকগুলো যাত্রীবাহী বিমান দুর্ঘটনা হয়েছে, এয়ারফোর্সের ফাইটার জেট ক্রাশ হয়েছে, কন্টিনিউয়াসলি হয়েছে। আপনি কি জানেন প্রত্যেকটা ইনসিডেন্টের ইনভেস্টিগেশন কনক্লুড করা হয়েছে এবং প্রত্যেকটা কনক্লুশন ছিল ইনকনক্লুসিভ। কনক্লুসিভ কোনো কারণ নির্ধারণ করা হয় নাই, প্রত্যেকটা ইনকনক্লুসিভ। আমি ইনকনক্লুসিভ এর বাংলা কি, আমি সঠিক বাংলাটা আমি বলতে চাচ্ছি ইনকনক্লুসিভ। ইনকনক্লুসিভ সিদ্ধান্তহীন, অমীমাংসিত, নিষ্পত্তিহীন। তো যতগুলো প্লেন ক্রাশ করছে, ইনসিডেন্ট হয়েছে, প্রত্যেকটার ইনভেস্টিগেশন ইনকনক্লুসিভ। এখন এটা নিয়ে কি বাংলাদেশ এয়ারফোর্সের কোনো সিদ্ধান্ত কখনো তৈরি হয়েছে? আমি দেখি না। এটা নিয়ে নীতি নির্ধারকরা কি কখনো বলছে এয়ার সেফটি নিয়ে আমাদের কি কি ইনভেস্টিগেট করা উচিত? করে নাই। আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং রয়ের অ্যাক্টিভিটিস নিয়ে গত 53 বছরে আমি ছাড়া অনেক লোকজন কথা বলেছে। সাবজেক্ট এইটা না যে আমি কথা প্রথম বলেছি, তা না। বাংলাদেশে ভারতের আগ্রাসন নিয়ে প্রথম কথা বলেছে একজন, বাংলাদেশে ভারত বিরোধী প্রথম প্রবক্তা সম্মুখে থেকে প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে, হাজতে গিয়েছে। তার নাম মেজর জলিল। ভারতের অন্যায় আগ্রাসন বিভিন্ন নিয়ে প্রথমে কথা বলেছে। আজকে বাংলাদেশে এই প্লেন দুর্ঘটনা ঘটে, যাত্রীবাহী প্লেন ক্রাশ করে, লোকজন মারা যায় কন্টিনিউয়াসলি। আজকের এগুলোর ইতিহাস নিয়ে আমি কথা বলবো। ইতিহাস নিয়ে কথা বলার জন্য আমি আমার প্যানেলে আজকের অনেক লোকজনকে ডাকি নাই, শুধু একজন শিক্ষিত সচেতন বাংলাদেশি যিনি বাংলাদেশে আছেন শুধু তাকে ডেকেছে। এটা ওনার সাবজেক্ট না, কিন্তু এসব ক্ষেত্রে উনি প্যাশনেট। আমি ওনাকে বলেছি ডক্টর নওশের আজকের আপনি আমার সাথে আলোচনায় থাকবেন। ভদ্রলোকের কথাবার্তা আমার পছন্দ। আমি অনেকগুলো সাবজেক্টকে কভার করব এবং তার মধ্যে তাকে আনবো যদি উনি কোনো মতামত দেন। আমি জানি আপনাদেরও মতামত থাকে। এখন বাংলাদেশের যেই অ্যাক্সিডেন্ট গুলো নিয়ে আমি কথা বলতে চাই,
অ্যাক্সিডেন্টের মধ্যে অনেকগুলো সাবজেক্ট থাকে। দেখা যায় আইন প্রণেতা যারা, তাদের ব্যর্থতা আছে। সচিবালয়ে যারা প্রজাতন্ত্রের চাকর, তাদের ব্যর্থতা আছে, ইচ্ছাকৃত ব্যর্থতা আছে। আমাদের বন্ধু রাষ্ট্র বলতে যেই রাষ্ট্রটাকে বুঝি, সেই রাষ্ট্রের ষড়যন্ত্র ফ্রম ডে ওয়ান থেকে আজ অবধি চলে আসে, এর ভিতরে তাও আছে। কিন্তু আমরা আমাদেরকে গত 53 বছরে সচেতন করার প্রয়োজন আছে। আমাদের রাষ্ট্রযন্ত্র এটাকে কখনো চিন্তা করে নাই। আমাদের রাষ্ট্রযন্ত্র গত 53 বছরে মনে করে নাই আমরা ভারতের দ্বারা আক্রান্ত, আমরা ভারতের দ্বারা নির্যাতিত, আমরা ভারতের অ্যাগ্রাসনের মুখে আমাদের জাতীয় পরিচয় ধূলিসাৎ হতে চলছে। জাতীয়ভাবে আমরা এটা মনে করি না, সরকারি আমলারা মনে করে নাই, শিক্ষক সমিতি মনে করে নাই, শ্রমিক নেতারা মনে করে নাই, সচিবরা মনে করে নাই, জেনারেলরা মনে করে নাই, আর্মির সিনিয়র অফিসাররা মনে করে নাই, রাজনীতিবিদদের তো মনে করার কোনো কারণই নাই, কারণ তারা ভারত থেকে বেতন পায়। মুজিব ফ্যামিলি মনে করে না, এবং আওয়ামী লীগ যারা করে তারাও মনে করে নাই। এক সময় মনে করতাম জিয়াউর রহমান সাহেব মনে করছে, যেটা আজও মনে করি জিয়াউর রহমান সাহেব মনে করেছে, কিন্তু জিয়া ফ্যামিলির অন্য কেউ আজ অবধি মনে করে না। আসুন আমরা কয়েকটা অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলবো, এবং রিসেন্টলি যে F7 ফাইটার জেট ক্রাশ করেছে কয়েকদিন আগে, এটা নিয়ে আমরা কথা বলবো, ভিকটিমদের নিয়ে কথা বলবো, এবং ইতিহাসে কি বলে আমাদের কি কি কতগুলো বিমান ক্রাশ করেছে এগুলো নিয়ে কথা বলবো আপনাদের সাথে। দর্শক কিন্তু আসুন, ডক্টর নওশেরের সাথে আপনারা ইতিমধ্যে পরিচিত, তারপরে তাকে স্ক্রিনে নিয়ে আসি। ডক্টর নওশের আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। বাংলাদেশে গভীর রাতে না ঘুমিয়ে আপনি আমাকে সময় দিচ্ছেন, আমি অনেক কৃতজ্ঞ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম শহীদ দর্শকবৃন্দ। আমি জানি না আমি আসলে আপনার শোতে কতটুকু ভ্যালু অ্যাড করতে পারি, তারপর আপনি মাঝে মাঝে আমাকে ডাকেন, আমি আসি, এতে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। তো আজকে আলোচনাটা শুরু করা যাক, সবাই আলোচনাটা শুনুন। ওকে, প্রথমে আমি যে কথাটা নিয়ে আলোচনা করব, ডক্টর নওশের, আপনি বাংলাদেশে আপনি গিয়ে প্রত্যক্ষদর্শী না, আপনি কাছে গিয়ে সবকিছু দেখেন নাই, কিন্তু আপনি আপনার পেশেন্টদের কাছ থেকে জানতে পেরেছেন, নিউজ পেপার পড়ে জানতে পেরেছেন, সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছেন। লেটেস্ট এই যে উত্তরায়, উত্তরখান না দক্ষিণ কানে যে মাইলস্টোন স্কুলের উপরে F7 ফাইটার জেটটা যে ক্রাশ করছে, ওখানকার ভিকটিম এবং এটার ইনভেস্টিগেশন এবং আমাদের সরকার এর সার্বিকভাবে আপনি যা যা জানেন আপনি আমাদের সাথে যদি একটু শেয়ার করেন। ধন্যবাদ। বিষয়টা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, কারণ একটা অকল্পনীয় বলা যায় যে এরকম জায়গায় একটা বিমান এভাবে ক্র্যাশ করবে, এতগুলা বাচ্চা ছেলে মারা যাবে। ঘটনার দিন আমি তখন পেশেন্ট দেখছিলাম বিকেলবেলা, তখন এক পেশেন্ট এসে আমাকে বললেন যে ঘটনা শুনছেন? আমি কি হয়েছে? বলে যে উত্তরায় এরকম একটা বিমান ক্র্যাশ করছে। আমি তো সবার আগে প্রথমে চিন্তা করলাম যে গুজরাটে যেরকম একটা বিমান ক্রাশ করছে, আমি ভাবছিলাম যেরকম সিভিল এভিয়েশনে কোনো বিমান বুঝি ওইখানে ক্রাশ করছে, কারণ একদম ওই বিমানবন্দর থেকে খুব বেশি একটা দূরে না। এবং আমি সবসময় কিন্তু এই যে বিমানবন্দরের আশপাশে যে বহুতল বিল্ডিং গুলা, এই বিল্ডিং গুলা যে কি গড়ে উঠছে, কারা এটার অনুমোদন দিল বা কিভাবে এগুলো গড়ে উঠলো, আমি এটা কিন্তু বিপক্ষে সবসময়। কারণ একটা এয়ারপোর্টের আশপাশে এরকম আসলে বহুতল বিল্ডিং আসলে গড়ে ওঠার কোনো নিয়ম নাই, কিন্তু এখানে এই ইয়েগুলো, এই বহুতল বিল্ডিং গুলো গড়ে উঠেছে, জনবসতি গড়ে উঠেছে। তো উনি আমাকে পরিষ্কার বলতে পারেন না আসলে ওইটা কি ক্রাশ করেছে, বললো যে এরকম একটা বিমান ক্রাশ করছে, আমি এটা শুনেছি। এর পরবর্তীতে যখন পেশেন্ট দেখা শেষ করার পরে আমি যখন ফেসবুকে দেখলাম, তখন দেখলাম যে একটা ফাইটার জেট ওখানে ক্র্যাশ করেছে। হঠাৎ করে আমার মনে পড়লো যে আমার এক কাজিনে ওখানে টিচার হিসেবে আছে, তো ওকে ফোন দিলাম, দেখি যে ওকে ফোনে পাই না। আমি চিন্তায় পড়ে গেলাম যে ওর কোনো বিপদ হয়ে গেল কিনা। তারপরে এরপরে আমি আমাকে স্কল করতেছি, এর মধ্যে দেখলাম যে ওর স্ট্যাটাস যে ও ভালো আছে, কিন্তু আপনার ওর কয়েকজন কলিগ মারা গেছে, কয়েকজন স্টুডেন্ট মারা গেছে। তারপর বিভিন্ন জায়গাগুলো থেকে আমি খোঁজ খবর নেওয়া শুরু করলাম যে কতজন এক্সপ্যাক্টলি মারা গেছে। গভর্নমেন্ট যে ইয়েটা বলছে বা সেনাবাহিনী থেকে যে সংখ্যাটা বলা হচ্ছে 20 জন, এটা একেবারে অবিশ্বাস্য এবং হাস্যকর। কারণ ওই সময় যে স্কুলটা যেখানে এটা বিমানটা ভেঙে পড়েছিল, ওইটার বিল্ডিংটার নাম হচ্ছে হায়দার আলী ভবন, এবং ওটা ক্লাস 3 পরে সবচেয়ে বেশি এফেক্টটা হয়েছে। এবং ওইখানে এক একটা ক্লাসের ক্যাপাসিটি হচ্ছে 45 জন,
এখন ওখানে অনেক কয়েকটা সেকশন ছিল এবং ওই সবগুলো সেকশনে অবশ্য স্টুডেন্ট ছিল না, কারণ ওই সময় স্কুল ছুটি হয়ে গেছিল। এরপরে যেটা হয়েছে যে ক্লাস 3 পরবর্তীতে 80% বার্ন হয়ে উনি বার্ন ইউনিটে উনি মারা যান। ওনার হাজব্যান্ড ওয়াইফকে জিজ্ঞেস করতেছিল যে তুমি কি তোমার নিজের বাচ্চাদের কথা চিন্তা করলে না, এই বাচ্চাদেরকে তুমি বাঁচাতে গেছো, নিজের জীবন ইয়ে করে বলে যে ছেলে বাচ্চাগুলোকে আমি বাঁচানো, এরা তো আমার ছাত্র ছিল, এরা তো আমার সন্তান তুললো। তো উনি বাংলাদেশে একটা মানে এইরকম একটা ইয়েতে একটা খুব নজির স্থাপন করলেন মানবতা, নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে যদি অন্তত 20 জন বাচ্চাকে উনি বাঁচিয়েছেন। কিন্তু ওইখানে যে ঘটনাগুলো আশপাশে মানুষজনের ভিড়ের কারণে সময় মতো ফায়ার সার্ভিস আসতে পারে না, সবাই দেখা যাচ্ছে যে ভিডিও করার জন্য খুব ব্যস্ত ছিল। এবং দেখা গেছে আশপাশে যে রিক্সাওয়ালা বা সিএনজি ওয়ালা বা ট্যাক্সিওয়ালা, ওরা দেখা যাচ্ছে স্বাভাবিক ভাড়ার চেয়ে 2 গুণ 3 গুণ 4 গুণ তারা ভাড়া যাচ্ছিল হাসপাতালে নেওয়ার জন্য। এবং অনেকবার দেখা গেছে যে অনেক বাচ্চাদের মানে সময় মতো নিতে না পারার কারণে অনেক বাচ্চা মারা গেছে, এবং অনেক বাচ্চা দেখা গেছে চামড়া উঠে গেছে, মুখ পুড়ে গেছে, বিভৎস একটা অবস্থা। এগুলো আবার অনেকে দেখা গেছে মানে ফেসবুকে ছবি তুলে দিয়ে এগুলা আপলোড দিচ্ছে, মানে তাদের রুচি জ্ঞানটা দেখে আমার কাছে খুব মনে হয় এরা কি আসলে, মানে এই মানুষগুলা কোনো বোধ বলতে কি কোনো কিছু নাই। তারপরে দেখা গেছে যে এদেরকে হাসপাতালে যেখানে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে, সেখানেও অব্যবস্থাপনা, সেখানেও খুব বাজে অবস্থা। আবার দেখা গেছে পলিটিক্যাল লিডাররা সেখানে যাচ্ছে, সেখানে যে আবার দেখা যায় তারা একদল বিভিন্ন লোকজন নিয়ে ঢুকতেছে, এবং ওই সমস্ত জায়গাগুলো কিন্তু খুব সেন্সিটিভ এই বার্ন ইউনিটে, যেখানে পুরা রোগীদেরকে রাখা হয়, কারণ ইনফেকশন যদি ছড়িয়ে যায় তখন কিন্তু এই রোগীদেরকে কিন্তু বাঁচানো যায় না। এখন দেখা গেছে ওইটার কোনো পরোয়া না করে শুধুমাত্র ভিউ নেওয়ার জন্য এই পলিটিক্যাল লিডাররা ওখানে গেছে, ওখানে যে তারা এরকম করতেছে। এছাড়া দেখা গেছে যে আশপাশে যে ওষুধের দোকানগুলো, ওখানে দেখা গেছে যে ওষুধের দাম বেড়ে গেছে। আজকে যে কারণে বাধ্য হয়েছে ভোক্তা অধিকার ওখানে অভিযান চালাইতে এই ওষুধের দোকানগুলোর মধ্যে। দেখা গেছে যে মানে এমনও দেখা গেছে যে 5 টাকার ওষুধ নাকি ওইখানে 500 টাকায় বিক্রি হচ্ছে, এরকম শোনা গেছে। আবার ওই যে স্কুলের যেখানে আশপাশে দেখা গেছে 20 টাকার যে পানির বোতল সেটা নাকি 600 টাকা হিসেবে বিক্রি হয়েছে। এই যে ওভারঅল যে ঘটনাটা, মানে জাতি হিসাবে আসলে আমি মানে মানে কি বলবো, মানে এরকম একটা ঘটনা ঘটলে মানুষ সহানুভূতি না থেকে এখানে মানুষ নিজের ব্যবসার কথা চিন্তা করতেছে বা নিজের ফায়দার কথা চিন্তা করতেছে, কেউ নিজের পাবলিসিটির কথা চিন্তা করতেছে, কেউ আবার এই যে ভিউ পাওয়ার জন্য এই সমস্ত ভিডিও বাচ্চাদেরকে এই সমস্ত বিভৎস ছবি ভিডিও বা ছবি ছেড়ে দিচ্ছে। মানে সব মিলে জিনিসটা আমার কাছে একদম কি বলা যায়, মানে কিংকর্তব্য বা বিমূঢ় বলা যেতে পারে। ডক্টর নওশের, আমি একটা কথা আপনাদেরকে বলি, আমরা অনেক সময় সততা খুঁজি, আমরা ফেয়ারনেস খুঁজি, আমরা আদর্শ খুঁজি, আচ্ছা আমরা ভালো মানুষ খুঁজি। ডক্টর নওশের, আমি অনেক সময় আমার ল ফার্মের লোকজন এসে বলে, ভাই ভালো মানুষ তো আর নাই সমাজে, আমি তো ভালো মানুষ পাই না। আপনি কি জানেন আমি তাদেরকে কি বলি? যে আপনি নিজে ভালো, আপনি নিজে ভালো না, আপনি ভালো মানুষ পাবেন কোথা থেকে? আপনি নিজে ভালো চিন্তা করেন না কারোর জন্য, তো আপনার কাছে ভালো চিন্তা কেন আসবে? আজকের আপনি বলেন, পেশেন্ট নিয়ে হসপিটালে যাবে, প্রথম কথা ওখানে কি মিলিটারি ইন্টেলিজেন্স, মিলিটারি অ্যাম্বুলেন্স যেতে পারতো না? ওখানে পুলিশ অ্যাম্বুলেন্স যেতে পারতো না? ফায়ার সার্ভিস যেতে পারতো না? মানে পুরো ব্যাপারটাই লেজে গোবরের মতো অবস্থা। আমি আপনাকে বলি, রাষ্ট্র ব্যবস্থায় ওখানে ফর এক্সাম্পল সব মিলিয়ে ভিকটিম এবং ডেড বডি সব মিলিয়ে 150 200, ওকে, এখন 200 মানুষকে হসপিটালে নেয়ার জন্য কয়টা অ্যাম্বুলেন্স দরকার, কয়টা লরি দরকার, কয়টা বাস দরকার? বাংলাদেশ সেনাবাহিনীর এবং পুলিশের যেসব বাস এবং অ্যাম্বুলেন্স আছে, ইনসিডেন্ট হওয়ার, অ্যাক্সিডেন্ট হওয়ার 1 ঘন্টার ভিতরে এই অ্যাম্বুলেন্স গুলো কি ওখানে যেতে পারতো না? নাম্বার 1, যায়নি, সরকারের ব্যর্থতা। পুলিশ থেকে যেতে পারতো, পুলিশের ব্যর্থতা। ফায়ার সার্ভিস থেকে যেতে পারতো, তাদের ব্যর্থতা। আর্মি থেকে যেতে পারতো, তাদের ব্যর্থতা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানোর কথা, এটা তাদের ব্যর্থতা। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কে দেখে বাংলাদেশে, তাদের ব্যর্থতা। ঠিক আছে, তাদের ব্যর্থতা। এখন
এদের ব্যর্থতা, বাংলাদেশের সরকারের ব্যর্থতা, এটা তো জন্মের পরের থেকে দেখে আসছি। সরকার তাদের ব্যর্থতাটাকে তাদের এন্টাইটেলমেন্ট মনে করে। আমি আপনাকে বলি সরকারের ব্যর্থতাটাকে কেমন করে এন্টাইটেলমেন্ট মনে করে, আমি সাবজেক্টটাকে বলি। এক ভদ্র মহিলা থানায় গেছে পুলিশ রিপোর্ট করার জন্য, তার ছেলের বাইসাইকেল বা মোটরসাইকেল পায় না। থানার পুলিশ অফিসার যদি তাকে বলে আমি এটা তদন্ত করবো, এই জন্য আমারে চা খাওয়ার জন্য পয়সা দেন, তারপরে আমি রিপোর্ট নেব। আচ্ছা, এ ধরনের অফিসার তো আমার আপনার ভাই, আমার আপনার আত্মীয়, তারাই তো থানায় বসে আছে। তাইলে ওই লোকটা যখন থানায় বসে, হি এক্সপ্রেস হিমসেলফ উইথ এন্টাইটেলমেন্ট, আমি সরকারি চাকরি করি, আমারে পয়সা দিবেন না। মানে সাবজেক্টটাই এখন শুধু যে বলবো সরকারি কর্মকর্তারা দুর্নীতি পরায়ণ, শুধু তা না, অমানবিক তো ট্যাক্সিওয়ালারাও, অমানবিক পাশের দোকানদাররাও, অমানবিক ফার্মেসিওয়ালারাও। আপনি বলছেন একটা ট্যাক্সিওয়ালা একটা পেশেন্টকে নেওয়ার জন্য 10 টাকার ভাড়া 100 টাকা চায়, 30 টাকার ভাড়া 300 টাকা চায়, এবং নিতে পারে না, হসপিটালের জন্য মারা গেছে। তাইলে আমরা অমানবিক কি শুধু সরকারি এমপ্লয়ি আর রাজনীতিবিদদের দেখবো, নাকি ব্যক্তি হিসাবে, জাতি হিসাবে আমরা জাহান্নামের চৌরাস্তায় দাঁড়াই আছি? যে আমাদের নীতিবোধ কাজ করে না, আমাদের সত্যচারিতা কাজ করে না, আমাদের দায়িত্ববোধ কাজ করে না, ওয়াইরাজ আমরা লেকচার দিয়ে বেড়াই, আমরা ফেয়ারনেস খুঁজি, আমরা ভালো কিছু খুঁজি। আচ্ছা, এখন একটা সাবজেক্টকে যদি আমরা চিন্তা করি, এই যে একজন টিচারের কথা বললেন, এটা নিয়ে অনেকে কথা বলছে। আমি জানি বাংলাদেশের, আমি একটা কথা বলি, এই কথাগুলো বলায় আমি অনেক সময় জনপ্রিয় হই না, আমি অনেক সময় লোকজনের কাছে খারাপ হয়ে যাই, তারপর আমি কথাগুলো বলি। বাবা মারা যাচ্ছে, ইন্নালিল্লাহ পড়া বাদ দিয়ে, কোরআন শরীফ পড়া বাদ দিয়ে, এই বেজন্মা সন্তানেরা বাবা মারা যাচ্ছে ওইটা ছবি তুলে আর ভিডিও করে। আপনি হসপিটালের ডাক্তার, আমার মনে হয় এটা আপনি প্রায় দেখেন, বাবা মা যন্ত্রণায় কাতরাইতেছে, সন্তানরা ওইটা ভিডিও করতেছে এবং ফটো তুলতেছে, এবং পরবর্তীতে ওই ভিডিওটা নীলা ইসরাফিল না কোন এক বালফিল আছে না, সে আগে উলঙ্গ হইয়া ছবি তুইলা ভিডিও পোস্ট করতো, এখন দেখি যে লোকজন এখন নাকি এই বেহায়া সব দেখানোর পরে নাকি গুনগুনাইয়া হিন্দি গান গায়ার ছবি ছাড়ে। এখন বাংলাদেশের লোকজনরা যখন এই মাইলস্টোন স্কুলের ছেলেপানরা মারা যাচ্ছে, একজন টিচার তাকে 20টা 30টা ছেলের জীবন, বাচ্চা কাচ্চার জীবন বাঁচাতে জীবন দিচ্ছে, তখন ট্যাক্সিওয়ালারা দেখছে পয়সা বানানোর সুযোগ, ফার্মেসিওয়ালারা দেখছে পয়সা বানানোর সুযোগ, স্যান্ডউইচ রাস্তার মুদি দোকানদাররা মনে করছে পয়সা বানানোর সুযোগ, তো কেউই সুযোগটা হাতছাড়া করে নাই। হাউএভার দিস ইজ ওয়ান পার্ট, এন্ড সেকেন্ড পার্ট, আমি সরকারের ব্যর্থতার কথা বলছি। সরকারের ব্যর্থতা তো জন্মের পরের থেকে দেখে আসছি। আপনাকে আমি একটা একটা করে আমি কথা বলি, আপনি একটু অবাক হবেন। প্লেনটা উড়ানোর চেষ্টা করা হয়েছে। এখন মজার কথা হইতেছে, যখন এই প্লেনটা উড়ানোর চেষ্টা করা হয়, তাকে ওখানকার মেইনটেনেন্স ইঞ্জিনিয়াররা বলছিল যে এটা এই মুহূর্তে অপারেশনাল না, এটাকে উড়ানোর দরকার নাই। ভারতের 4 জন মানুষ ওখানে দাঁড়ানো এবং 4 জনই সোলজার, তারা বলছে না না না, তুমি জানো না এটা ফ্লাই করার যোগ্য। তখন বাংলাদেশের যে পাইলট ছিল ওখানে, সে বলছে ওকে তাহলে তোমাদের 4 জনের একজন আমার সাথে আসো। ইন্ডিয়ান একজন, ওই 4 জনের একজনও ওখানে যায়। ফ্লাই করার 11 মিনিটের মধ্যে ফ্লাইটটা ক্র্যাশ করছে। ছিল 5 জনের ভিতরে যারা সবাই ছিল ক্রু, সবাই মারা গেছে এবং সবাই বাংলাদেশি। আপনি কি জানেন পরে গ্রাউন্ডে যারা ছিল
তখন প্লেন তো ক্রাশ করলো, ওই 4 ইন্ডিয়ান অফিসার একজন আরেকজনের দিকে তাকায়া হাসি দিয়া বলছে এইভাবে মরতে মরতেই তারা শিখবে। এভাবে আমরা মরতে মরতে আমরা শিখব। এবং শিখাইতেছে কে? আমাদের ইন্ডিয়ান দাদারা। তারিখটা আপনাকে আমি বলি, 2005 সাল থেকে বর্তমান পর্যন্ত গত 20 বছরে বাংলাদেশ বিমান বাহিনীর কমপক্ষে 11টি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। এর মধ্যে চীনের তৈরি বিমান 7টি, রাশিয়ার তৈরি বিমান 3টি, চেকোস্লোভাকিয়ার তৈরি 1টি। বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছে যে বেশিরভাগ দুর্ঘটনাই যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে, কিন্তু কিছু দুর্ঘটনা মানুষের ভুলের জন্য ঘটেছে। আচ্ছা, এখন আমি এগুলোর ইনসিডেন্টের কথা বলি। 8ই এপ্রিল 2008 সালে টাঙ্গাইলের ঘাটাইলে চীনের F-7 বিধ্বস্ত হয়। স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসান ইজেক্ট করার পরে মারা যান। একটা কথা, F-7 এটা মূলত MiG-29 এর সংস্করণ, চীনারা তৈরি করছে। 2013 থেকে এটাকে বাংলাদেশে আনা হয়েছে। 2013 না, আমি বোধহয় ভুল বলছি। এটা বাংলাদেশে F-7 ইনক্লুড করা হয়েছে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট 1983 সাল থেকে, 80-83 থেকে ইন করা হয়েছে। এখন একটা কথা, বাংলাদেশের যারা আইন প্রণেতারা যখন এয়ারবাস কিনে অথবা ফাইটার গুলো কিনে, তখন তারা, আপনি কি জানেন, ইংরেজিতে একটা কথা বলে রিফারবিশ অথবা ইউজড জিনিসগুলো তারা খুঁজে। আমি আপনাকে একটা উদাহরণ দেই। এরশাদ সাহেবের সময় এটিপি এয়ারবাস ক্রয় করা হইল। এরশাদ সাহেব শুধু বলছে ইউজড হোক অসুবিধা নাই, শুধু রং টং কইরা দাও, কসমেটিক্স। আপনি কি জানেন ওটা বাংলাদেশে আনার পরে আর ফ্লাই করাও সম্ভব হয় না? এটা নিয়ে মামলা হয়েছে না এরশাদের বিরুদ্ধে, এটিপি ক্রয় দুর্নীতি মামলা। হ্যাঁ হয়েছে। এখন এই যে F-7 নিয়ে ইনসিডেন্ট হইতেছে একটার পরে একটা, সরকারের প্রধানমন্ত্রী, এয়ারফোর্সের প্রধান, প্রতিরক্ষা মন্ত্রণালয়, এসব ব্যাপারে গত 53 বছরে কোন কর্মকর্তা, প্রজাতন্ত্রের কোন কর্মকর্তা, কর্মচারী অথবা আইন প্রণেতা তাদের বিরুদ্ধে ক্রয়ের ক্ষেত্রে যে দুর্নীতি, এ ধরনের কোন মামলা হয়েছে কিনা আপনাকে আমি বলি। সালমান রহমান বলছে হাসিনা, রেহানা, জয় এরা যদি নতুন কোন প্রজেক্টের কথা শুনতো তারা অত্যন্ত খুশি হয়ে যাইত, কারণ নতুন প্রজেক্টের অর্থ হইতেছে নতুন করে দুর্নীতির একটা রাস্তা বেরিয়ে যাইতেছে। তো যখন এই F-7 ক্রয় করা হয়েছে, MiG-29 এর নতুন সংস্করণ চায়নায় করছে F-7। এখন এটা কেনার আগে এর স্পেসিফিকেশন, এর ইউজফুলনেস, এর মেইনটেনেন্স, এগুলো সবকিছু সম্পর্কে আমাদের আইন প্রণেতা যারা ছিল বা যারা ক্রয় করছে, ধরেন ডিজিডিপি অথবা টেকনিক্যাল সাইডে, এগুলো নিয়ে কি তারা ঠিকমতো রিভিউ করছে? এটা নিয়ে তারা কি রিসার্চ করে দেখছে যে এটা কিনতে গেলে আমাদের এই মেইনটেনেন্স লাগবে, এই লাগবে, সেই লাগবে? আমি আপনাদের বাংলা দর্শকবৃন্দ আপনাদেরকে একটা কথার জন্য একটা কথা বলি। বাজারে অনেক সস্তা প্রিন্টার পাওয়া যায়, যে প্রিন্টার গুলো পাওয়া যায় যারা অনেকে কিনে, ও সস্তা প্রিন্টার, এটা কিনা ফেলায়, কিন্তু তখন তারা রিয়ালাইজ করে না এই প্রিন্টারের কার্টিজ কিনতে গেলে এক একটা প্রিন্টারের যে কার্টিজ থাকে, এটারে কি বলে? কার্টিজ না, অন্য একটা কথা বলে, কালি না, না সেটা করতে গেলে, হ্যাঁ,
ওটা কিনতে গেলে দেখা যায় প্রিন্টারের দাম $153, কিন্তু আপনি যদি কার্টিজ কিনতে যান ওইটার দাম হচ্ছে $250। এখন F7 যখন কিনতে গেছে এর মেইনটেনেন্স, লংজিভিটি, লায়াবিলিটি, স্ট্যাবিলিটি, রিলায়েবিলিটি এগুলো নিয়ে কি আমাদের দেশের কেউ রিসার্চ করছে, দেখছে, জানছে? নসর ভাই, আপনাকে আমি জিজ্ঞাসা করি, বাংলাদেশে পার্লামেন্টে আমি জানি প্রতিরক্ষা একটা কমিটি আছে। আপনি কি জানেন হাসিনার শেষ প্রতিরক্ষা কমিটির মেম্বার ছিল মমতাজ? আপনার কাছে আমি জিজ্ঞাসা করি, এখন প্রতিরক্ষা কমিটিতে যদি থাকে বৌদি, মমতাজ, আক্কাস, এদের সামনে যদি বলে আমরা F7 ফাইটার জেট কিনবো, আপনি আমাকে একটু বলেন তো কমিটির এই মেম্বাররা তারা এই ইকুইপমেন্টের উপরে তাদের কি মতামতটা দিবে? আমি তো দেখি না। মতামত দিতে পারবে না, তাদের কোনো নলেজ নাই, কোনো কিছু। তারা শুধু সিগনেচার করে দিয়ে চলে আসবে। আর যদি টেবিল ডিল হয় তাহলে ডিলের তারা কমিশন পাবে। তো সাবজেক্টটাই। আচ্ছা, এখন আপনাকে এই কিছু কিছু, আচ্ছা আমি এই যে কথাগুলো বলতে চাচ্ছিলাম এই কথাগুলো বলি। 1993 সালের থেকে 2006 সালের মধ্যে 16টি বিমান এবং হেলিকপ্টার বিধ্বস্ত হয়, যার ফলে বাংলাদেশ বিমান বাহিনীর 14 জন পাইলটও নিহত হন। এখন এই অ্যাক্সিডেন্ট গুলো কবে থেকে হওয়া শুরু করছে? 8 এপ্রিল 2008 তারিখে টাঙ্গাইলের ঘাটাইলে চীনা F7 বিধ্বস্ত হয়। স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসান ইজেক্ট করার পরে মারা যান। এরপরে 8 পরে আসেন 20 ডিসেম্বর 2010 সালে বরিশাল বিমানবন্দরের কাছে দুটি চীনা PT-6 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। উভয় স্কোয়াড্রন লিডার মারা যান। 8 এপ্রিল 2012 সালে টাঙ্গাইলের মধুপুরে একটি চেকোস্লোভাকিয়ার এরো L-39 ট্রেনার বিমান বিধ্বস্ত হয়। পাইলট অফিসার শরীফুল হক মারা যান, স্কোয়াড্রন লিডার রশিদ গুরুতর আহত হন। 29 জুন 2015 তারিখে একটি চীনা F7MB চট্টগ্রামের কাছে বঙ্গোপসাগরে নিখোঁজ হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিখোঁজ হন, ধারণা করা হয় তাকে মৃত মনে করা হয়, খবরও নাই। 11 জুন 2017 সালে চট্টগ্রামের লোহাগড়ায় প্রশিক্ষণের সময় আরেকটি ইয়াক 130 বিধ্বস্ত হয়। উভয় পাইলটই বেঁচে যান। 27 সেপ্টেম্বর 2017 তারিখে কক্সবাজারের মহেশখালী দ্বীপে দুটি রাশিয়ান ইয়াক 130 জেট মাঝ আকাশের সংঘর্ষে লিপ্ত হয়। 4 জন পাইলটই নিরাপদে বেরিয়ে আসেন। 1 জুলাই 2018 তারিখে রাতের প্রশিক্ষণের সময় যশোরের কাছে একটি চীনা পাকিস্তানি K-8W ট্রেনার বিধ্বস্ত হয়। 2 স্কোয়াড্রন লিডার মারা যান। 23 নভেম্বর 2018 তারিখে টাঙ্গাইলের মধুপুরে একটি চীনা F7BG বিধ্বস্ত হয়। উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু ইজেক্ট করার পরে মারা যান। 9 মে 2024 তারিখে প্রশিক্ষণের সময় চট্টগ্রামের পতেঙ্গায় একটি রাশিয়ান ইয়াক 130 বিমান বিধ্বস্ত হয়, সম্ভবত পাইলটের ভুলের কারণে। স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ মারা যান, সহ পাইলট বেঁচে যান। এখন আমি আবার পিছনে যাই। 1 সেপ্টেম্বর 1976 সালে বিমান বাহিনীর তৎকালীন প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার উনি NJI এয়ার টুরর মেড অফ অস্ট্রেলিয়া ওইটা দিয়ে ফ্লাই করার সময় উনি মারা যান। উনি একজন সেক্টর কমান্ডারও ছিলেন। এখন এই যে অ্যাক্সিডেন্ট গুলো হয় এবং অ্যাক্সিডেন্ট গুলো কন্টিনিউয়াসলি হইতে আছে, 2 প্রথম কথা, এগুলো ক্রয় করার সময় আমাদের আইন প্রণেতারা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করে না। আইন প্রণেতা বলতে আমাদের এই যে এমপি মন্ত্রী যারা হয় আমরা তাদের কথা বলি। এখন
এটা কি স্রেফ তাদের অসততা এবং অযোগ্যতা, নাকি বোধ, নাকি তারা আমাদের নিজের দেশ বাদ দিয়ে অন্য কোনো দেশের হয়ে কাজ করে? মানে আমরা যদি তিনটা দিক দেখি, ব্যক্তি হিসাবে আপনি ডক্টর নওশের আলী, আমরা যদি বলি যে আমাদের আইন প্রণেতারা অসৎ, আইন প্রণেতারা অযোগ্য, আইন প্রণেতারা লোভী, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে তারা অন্য একটা দেশের পলিসিকে এক্সিকিউট করে বাংলাদেশে। আপনার কাছে কোনটা লজিক্যাল মনে হয় ডক্টর নওশের আলী? ধন্যবাদ। আমার কাছে আসলে মনে হয় যে দুইটাই, মানে এক হচ্ছে আমাদের যারা আইন প্রণেতা যারা আছে, মানে এইগুলো ক্রয়ের সাথে জড়িত ছিলেন, তারা দুর্নীতিগ্রস্ত ছিলেন, এটা একটা। তারা এখানে দেখা গেছে যে এটা যখন ক্রয় মানে আদেশ দেওয়া হয়, এটা টেকনিক্যাল মানে যে বিষয়গুলো, এগুলো তো তারা তো এমন খুব একটা জানেন না কিছু, মানে ওইটার ব্যাপারে তারা খুব একটা আগ্রহ দেখান না। তারা দেখেন যে এখানে আন্ডার দ্য টেবিলটা দিলে তারা তার ফায়দাটা কতটুকু হচ্ছে। আরেকটা বিষয় যেটা হচ্ছে বই, যে সমস্ত দেশগুলোর থেকে ইয়েগুলো কেনা হয় তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করা, তারা যাতে তাদেরকে ক্ষমতায় রাখে, এটার একটা ব্যবস্থা করা। যেরকম আমরা দেখেছিলাম যে 2001-এর ইলেকশনের আগে দেখা গেল যে শেখ হাসিনার তখন ওই মিগ কিনেছিল ক্ষমতা ছাড়ার আগে আগে, হ্যাঁ, এবং ওই মিগ গুলো কিন্তু একটাও কিন্তু আকাশে উঠতে পারে না, কিন্তু এটার টাকা কিন্তু তারা পেমেন্ট করে দিয়েছিল এবং সেটা ভাগ বটোয়ারা তারা পেয়ে গিয়েছিল। এটা এটা আসলে আমি মনে করি যে এখানে দুইটাই মানে দায়ী আর কি। দুইটার মধ্যে এক তাদের অযোগ্যতা, এক হচ্ছে দুর্নীতি, সাথে ওই যে বহিরাষ্ট্রের সাথে তাদের একটা ডিলিং, এই জিনিসটা এখানে দায়ী। ডক্টর নওশের, আরো একটা কথা বলি। কিছুদিন আগে বাংলাদেশ এমবাসি, বাংলাদেশ কনসুলেট নিউ ইয়র্কে আমাকে ইনভাইট করলো। আমাকে বলল বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখানে আসছে এবং ওখানে তারা ডাকছে কল অন কমিউনিটির সাথে দেখা করবে, বাংলাদেশে ইনভেস্ট নিয়ে কথা বলবে, বাংলাদেশ ব্যাংকের নতুন কি প্রোগ্রাম আছে এটা নিয়ে কথা বলবে। আমি গেলাম। ইনভাইট করার পরে আমি ওখানে যাওয়ার পরে কয়েকটা জিনিস দেখেছি, তার ভিতরে একটা ছিল তারা বলছে বাংলাদেশ ব্যাংকে রিপ্রেজেন্ট করার জন্য এখানে লোকজন খুঁজে, একটা ল ফার্ম খুঁজে। এখন দেখা যায় এই ল ফার্মের তদবির করার জন্য একটা রিক্সাওয়ালা গোছের কিছু লোক ওই কনসাল জেনারেলের সাথে যাইয়া তারে ঘুষ দেয়, তার সাথে যে বৈশা বিরিয়ানি খায়, তাদের সাথে আলাপ আলোচনা করে। এবং দেখা গেল বাংলাদেশ ব্যাংকের বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেখা গেল ওই রিক্সাওয়ালাদের সাথে বৈশা আড্ডা মারতেছে। এবং আমি কনসাল জেনারেলের ডাকলাম। কনসাল জেনারেল ছিল আওয়ামী শাসন আমলের নিয়োগপ্রাপ্ত এক লোক, তাকে ডাকলাম, ডেকে বললাম যে আপনি এই গভর্নর যে যাদের সাথে বসে কথা বলতেছে এরা আমেরিকান জুডিশিয়াল প্রসেস সম্পর্কে তারা আসলে জানেটা কি, ইনভেস্টমেন্ট সম্পর্কে, বাংলাদেশ ব্যাংকে আমেরিকা যদি কোথাও রিপ্রেজেন্ট করতে হয় লিগ্যাল সাইডে, আপনি কি জানেন? কনসাল জেনারেল আমার দিকে তাকায় বলে, ভাই এরাই তো কমিউনিটির লিডার। তো আমি বলছি যে আপনার মতো গান্ডু যদি এই রিক্সাওয়ালাদের ডাইকা কমিউনিটির লিডার বানায় তাহলে বাংলাদেশ আর উন্নতি হবে কোথা থেকে? এখন আপনি জানেন আমি উদাহরণটা কেন টানলাম? বাংলাদেশে ধরেন ফাইটার প্লেন কিনবে বা বাংলাদেশে কোনো একটা টেকনোলজির দিক থেকে খুব ভালো কিছু একটা কিনবে, কেনার জন্য তারা কারে খুঁজে জানেন? আওয়ামী কানেকশন কার আছে, ওই কানেকশন জয়কে কে পয়সা দিতে পারবে বা তারেক রহমানকে কে পয়সা দিতে পারবে। এখন তাদের থ্রুতে যদি তারা F7 কিনাক আর V8 কিনাক বা অন্য যে কোনো বিমান কিনাক, তাদের উদ্দেশ্য তো বাংলাদেশের এয়ারফোর্সকে শক্তিশালী করা না, তাদের উদ্দেশ্য হচ্ছে জয় ভাইয়া বা তারেক ভাইয়া কত টাকা পাবে। এখন আমাদের দেশের এই যে রাজনীতিবিদ নামদারি যেই বেশ্যাগুলো আছে এবং তাদের সাথে আছে কিছু টোকাই, আপনি দেখেন আমি কন্টিনিউয়াসলি রাজনীতিবিদদের প্রস্টিটিউট, লাইক এ বিহেভিয়ার অফ এ সোশ্যাল প্রস্টিটিউট আমরা কন্টিনিউয়াসলি বলি। হাসিনা এই বেশ্যাগিরি করছে, রেহানা এই বেশ্যাগিরি করছে, তারেক রহমানও এই সেম কাজ করতেছে। আমি একটা কথা বলি, এই কথাটা একটু মানুষের বিবেচনা করার কথা। এই মাইলস্টোন স্কুলের এক টিচার মারা গেছে যে অনেকগুলো বাচ্চাকে রক্ষা করছে। এই ভদ্রমহিলা জিয়াউর রহমানের, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাজিনের স্ত্রী, না ভাতিজি, জিয়াউর রহমানের ভাতিজি, জিয়াউর রহমানের কাজিনের
কাজিনের মেয়ে, আচ্ছা, অর্থাৎ তারেক রহমানের কাজিন এবং জিয়াউর রহমানের ভাস্তি। এবং জিয়া ফ্যামিলির প্রত্যেকটা মানুষ বিএনপির প্রত্যেকটা কর্মকাণ্ড থেকে দূরে থেকেছে, কারণ জিয়াউর রহমানের ফ্যামিলি এটা একটা ক্লাসি ফ্যামিলি, নির্লোভ একটা ফ্যামিলি, ক্লিন একটা ফ্যামিলি, তারা এই রাজনীতির কোনো ফায়দা চায় না। আর খালেদা জিয়ার ফ্যামিলি হইতেছে খাওয়াল ফ্যামিলি, খাও খাও খাও, শুধু আমাদেরকে দেও। মজুমদার ফ্যামিলি হইছে মুখ আছে কিন্তু পাছা নাই, মুখ দিয়ে যত খাওয়াইবেন পাছা দিয়ে সব বাইরে যায়, ওর পেটের মধ্যে থাকে না, পেট ভরে না। ঠিক আছে, পেট তাদের ভরে না। এই খালেদা জিয়ার ফ্যামিলির কোন পেট আপনি ভরাইতে পারবেন না, এটা জিয়াউর রহমানের চেয়ে বেশি কেউ জানতো না। আপনি নিজে চিন্তা করে দেখেন, জিয়া ফ্যামিলির একটা লোক বিএনপি রাজনীতির ধারে কাছেও নাই, কিন্তু খালেদা জিয়া পরিবারের নেরিকুত্তা, বিলাই, বয়ফ্রেন্ড, বাড়ির পাশের শুয়োর, বাড়ির পাশের কুত্তা, বাড়ির পাশের ভিক্ষুক সব আইসা গণভবন আর বঙ্গভবন আর হাওয়া ভবনে ভিড় করে। এখন বিএনপি গত 16 বছর ক্ষমতায় নাই, চকলেট আপার পোলাপানরা নিউ ইয়র্কে ঘুরছে আর তারেক জিয়ার জন্য কন্ট্যাক্ট জোগাড় করছে। তখন এরা যখন এয়ারফোর্সের জন্য ইকুইপমেন্ট কিনবে, আর্মির জন্য ইকুইপমেন্ট কিনবে, আপনার কি মনে হয় তারা দেশের ভালোর জন্য ইকুইপমেন্ট কিনবে, নাকি তারা তাদের ব্যবসা করবে যেভাবে হাসিনা কইরা গেছে? আপনার কি এই দুই রাজনৈতিক দলের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু কি আর আশা করেন? মানে আপনি বাংলাদেশে আছেন, আপনার কি মনে হয় এর চেয়ে আর ভালো কিছু এদের কাছ থেকে আশা করা যায়? এদের অতীত কর্মকাণ্ড দেখে তো আসলে এর চেয়ে ভালো কিছু আমরা আশা করতে পারি না। বর্তমানেও দেখুন তারা যা করতেছে এই ফ্যাসিস্টকে বিদায় করার পরে, এটা দেখে তো আসলে আমরা হতাশই বলা যায় আর কি। আমরা ভোটাররা মানে সাইলেন্ট ভোটার যারা আমরা ছিলাম, যে ভোট দেবো, আমরা তো হতাশ হয়ে গেলাম যে কাকে ভোট দেবো এখন। ওকে, এখন আরেকটা কথা, আমরা কি এই যে বাংলাদেশের যে আমাদের দুর্নীতিগ্রস্ত বিমান বাহিনী, দুর্নীতিগ্রস্ত সরকার, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, এর পাশাপাশি এর জন্য কি আমরা দাবি করতে পারি যে বাংলাদেশে যত রাষ্ট্রীয় দুর্নীতি যেগুলো হয় এর পিছনে রাজনৈতিকভাবে, সামরিকভাবে ভারত জড়িত? নাকি আমরা শুধু বলবো আমাদের লোভ, আমাদের অযোগ্যতা, আমাদের অদূরদর্শিতাই আসলে মেইন কারণ? আপনি দুটাই, এটার পিছনে অবশ্যই দুইটা কারণ হচ্ছে। আমাদের রাজনীতিবিদরা হচ্ছে লোভী, তারা ক্ষমতা আঁকড়ে থাকতে চায়, আর ভারত এই সুযোগটা কাজে লাগাতে চায়, এদেরকে ব্যবহার করে ভারত ফায়দাটা নেয়। আপনি ভারত ফায়দার ক্ষেত্রে আমরা যদি আমাদের নিজে, আপনি উদাহরণ দেই আপনাকে, আমি একটা কথা বলি। বিমান বাহিনীর প্রধান হান্নান, একটা কথা আছে যে উনি ৩৫০০ কোটি টাকার একটা কন্ট্রাক্ট দিছে এবং ওখান থেকে উনি বহু টাকা চুরি করছে। এখন এই হান্নান যদি চায়নার কাছ থেকে অথবা ভারতের কাছ থেকে অথবা তৃতীয় পার্টির কাছ থেকে উনি যদি এই টাকা খেয়ে থাকে, তো এই টাকাটা খেলে আমরা কি ভারত বা চায়নাকে দোষ দেব না হান্নানকে দোষ দেব? এখানে তো দুই পক্ষই দেয়, দুই পক্ষই তো এখানে দোষ না। হান্নান এই সুযোগটা নিয়েছে, তারা টপটা দিয়েছে, এই তো। ওকে, এখন আমরা যদি বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে দুর্নীতির জন্য আমরা যদি বলি ভারত এইটা করছে, ভারত এইটা করছে, আলটিমেটলি সাবজেক্টেই দাঁড়াবে না যে তোমরা একটু পাতলা পায়খানা হয়েছে এই জন্য তোমরা ভারতের দোষী করো, কিন্তু তোমাদের ব্যর্থতা তো তোমরা দেখো না। এখন সাবজেক্টটা আপনি এভাবে বলতে পারেন যে ভারত আমাদের দেশের রাজনীতিবিদ এবং আমলাদেরকে করাপ্ট বানায়। যেমন বাংলাদেশ পাট ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন্য তারা শ্রমিকদের ঘুষ দিছে আন্দোলন কইরা পাট ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। ভারত এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রির শ্রমিকদের ঘুষ দিতেছে আন্দোলন কইরা বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিটাকে যেন ডিস্ট্রয় করা হয়।
ভারত বাংলাদেশ বিমানের শ্রমিক অ্যাসোসিয়েশনকে পয়সা দিতেছে বাংলাদেশ বিমানটা যেন ভুটান এয়ারলাইন্সের মতো, ড্রাগন এয়ারলাইন্সের মতো ওটাও যেন বন্ধ হয়ে যায়। এখন ভারত তো কম্পিটিটর হিসেবে তারা চাইবে বাংলাদেশে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যাতে ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের বাংলাদেশিদের ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি অর কমিটমেন্ট আমাদের দেশের প্রতি, আপনি এটার দিকে না তাকাই আমরা কি বারবার বলতে পারি এটা ভারতের দোষ, ভারতের দোষ? শুধু এককভাবে তো ভারতকে আমরা দোষ দিতে পারি না। ভারত মানে তারা যেটা বললাম আর কি, যে দুর্নীতিবাজ, যে রাজনীতিবিদ বা শ্রমিক নেতা বা অমুক নেতা বা এরা দুর্নীতিটাকে মানে দুর্নীতি পরায়ণতার কারণেই কিন্তু ভারত এদেরকে টপ দিতে পারে এবং এদেরকে কিনতে পারে। মানে যেভাবে যাকে যেভাবে কেনা যায়, যার যেটা পছন্দ তাকে সেভাবে টপ দিয়ে তাকে তারা কিনে নেয় এবং সেভাবে তাকে তারা ইউজ করে। এটাই তো করা হচ্ছে। এখন আপনি নিজে চিন্তা করে দেখেন, বিএনপির লোকজনরা আমির খসরু মাহমুদরে নিয়ে এখনো জিন্দাবাদ দেয়, বিএনপি শাওয়ারে নিয়ে এখনো তারা জিন্দাবাদ দেয়, আব্দুল আউয়াল মিন্টুরে নিয়ে এখনো তারা জিন্দাবাদ দেয়, মির্জা ফখরে নিয়ে তারা এখনো জিন্দাবাদ দেয়, আব্দুল আউয়াল মিন্টুরে নিয়ে এখনো তারা জিন্দাবাদ দেয়। কিন্তু এরা কিন্তু সবাই জানে যে এরা ভারতের গেটিস, এরা ভারতের গেটিস, এরা ভারতের দ্বারা নিয়ন্ত্রিত। এখন এটা জানার পরেও সার্বিকভাবে জানে যে এরা ভারতের গেটিস, এটা জানার পরেও যেসব লোকজনরা তাদের পিছনে দাঁড়ায় জিন্দাবাদ দেয়, এদের জিন্দাবাদ ছাড়া তো ওরা নেতা না। তাহলে যারা জিন্দাবাদ দেয় আমরা বিএনপির শাওয়ারে যতটুকু দোষ দেব, আপনি কি এর চেয়ে কি এই তার পিছনে যারা জিন্দাবাদ দেয় তারা কি কম দোষী? মানে আপনার কি মনে হয়? এখন তারা উচ্ছিষ্টভোগী, এখন এদেরকে মানে তারা সুযোগ সুবিধা দিবে, তারা আশা করতেছে যদি বিএনপি যদি ভারতের সমর্থনেও যদি ক্ষমতায় আসে তাহলে তারা এই সুযোগ সুবিধাগুলো পাবে। রোড কন্ট্রাক্ট বলেন বা অন্যান্য যে সমস্ত জিনিসের কন্ট্রাক্ট বলেন বা বিভিন্ন যে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স বলেন বা ওই যে বন্দরের কন্ট্রাক্ট বলেন, এগুলো তারা পাবে। এই জন্য তারা জিন্দাবাদ দিচ্ছে। কারণ রাজনীতি এখন কোনো মানে কি বলেন, একটা পেশা হয়ে গেছে, মানে খুব লাভজনক একটা পেশা হয়ে গেছে। মানে এটার সাথে ইনভলভ থাকলে যদি কেউ সবসময় একদম ফুল টাইম এখানে সময় দিতে পারে, নেতাদের পিছনে ঘুরতে পারে, সে কিছু না কিছু সে পাবে। এটা মানে গত 53 বছর এটা এস্টাবলিশড হয়ে গেছে। মানে এটা যদি সারা করতে পারে তাহলে তারা পাবে। আর যারা রাজনীতি করে তারা তো আসলে ঠিক মানে এখনকার সময় আসলে কেউ মানে রাজনীতিতে যারা আসে তারা আসলে ঠিক দেশকে ভালোবেসে আসে না। তারা আসলে চায় যে তারা যে কোনো ভাবে হোক এমপি মন্ত্রী হবে, 5 বছরে তারা কয়েক হাজার কোটি টাকা বানাবে, এটা হচ্ছে তাদের টার্গেট। আরো একটা কথা আমাকে বলেন, বাংলাদেশে এই যে ওয়াকারকে নিয়ে আমরা কথা বলি যে ওয়াকার ইন্ডিয়ান গেটিস, ওয়াকারের সাথে আরো 29-30 জন আছে তারা ইন্ডিয়ান গেটিস, বিএনপির নেতারা ইন্ডিয়ান গেটিস, আওয়ামী লীগের নেতারা ইন্ডিয়ান গেটিস। এখন আপনি বলবেন তারা হচ্ছে উচ্ছিষ্ট। এখন না, কর্মীগুলো হচ্ছে উচ্ছিষ্ট নেতারা তো ক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু কথাটা হচ্ছে আপনার মনে হয় না আমাদের দেশে এখন উচ্ছিষ্টরাই সবচেয়ে বেশি অ্যাক্টিভ? তা তো অবশ্যই, কারণ নেতা তো কখনোই নেতা হইতে পারে না যদি তার পিছনে সমর্থক না থাকে। আর সমর্থকরা যদি মনে করে যে একে যদি নেতা বানায়, এ ক্রিম খেলে খাক, এ যেটা আমাকে ছড়াই ছিটাই দিবে সেটা তো আমার ফায়দা আছে, একে আমি নেতা বানাই, আমি আমার ফায়দাটা নিব, এটা তারা চিন্তা করে আর কি। আপনি নিজে চিন্তা করে দেখেন, সালাউদ্দিন যখন যোগাযোগ প্রতিমন্ত্রী ছিল তখন এস আলমকে ডেকে ডেকে রাস্তাঘাটের কন্ট্রাক্ট দিত। বিএনপি শাওয়া যখন যোগাযোগ প্রতিমন্ত্রী, এস আলমকে ডেকে ডেকে রাস্তাঘাটের কন্ট্রাক্ট দিত। ঠিক আছে, এখন যেই মুহূর্তে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, বিএনপি শাওয়ার 2 ছেলে, বিএনপি শাওয়া মাঝে মাঝে অনলাইনে এসে বলে আমার ছেলে ডক্টরেট করতেছে অমুক, তার 2 ছেলে, এবং তার 2 ছেলে কন্টিনিউয়াসলি এস আলমের কর্মচারী। এবং শুধু তাই না, এই যে কক্সেস বাজারের যে ওসি প্রদীপে নিয়ে এত কিছু, আপনি কি জানেন কক্সেস বাজারের প্রদীপের মেইন শক্তি শুরু হয়েছে এই সালাউদ্দিনকে দিয়া, এবং প্রমিস করা হয়েছে বিএনপি যদি সরকার গঠন করে প্রদীপের ফাঁসি হবে না। এখন আমি যখনই বিএনপি শাওয়ারে গালি দেই,
বিএনপি সাউয়া কি করে আপনি কি জানেন? ভারতের বেঙ্গালোরে, ক্যালকাটায় তার একটা সমর্থক গোষ্ঠী আছে, যেভাবে ওয়াকারেরও একটা সমর্থক গোষ্ঠী আছে। তারা দেখবেন আমার অনুষ্ঠানের পরে লাইন ধরে আমারে গালি দিতে থাকে, আমি মিসকে হাসি। প্রসাদ গাঙ্গুলি আমার কোঅর্ডিনেটর আমারে বলে, স্যার আপনারা গালি দিতেছে, দাদা আপনারা গালি দিতেছে। আমি বলছি যে ওগুলো সব আমার আশীর্বাদ, তুমি চিন্তা করো না। এখন আমাদের দেশের আমি বলবো যে একটা কথা বলি, যে কথাটা, আমাদের দেশের লোকজনের চরিত্র, নীতিবোধ, মোরাল, দূরদৃষ্টি এমনই একটা পর্যায়ে গেছে, আমার মনে হয় আমরা আর ভালো কিছু ডিজার্ভ করি না। আমার মনে হয় ভালো কিছু আমাদের মধ্যে নাই। আমি একটা গল্প বলি, গল্পটা দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করি। আলেকজান্ডার একজন একটা ট্রাইবাল লিডারকে দাওয়াত করলেন, এবং ট্রাইবাল লিডারও আলেকজান্ডারকে বললেন যে তুমি আমাদের এখানে বেড়াতে এসো। তো আলেকজান্ডার ওই ট্রাইবাল লিডারের বাড়িতে বেড়াইতে গেছে। তো ওখানে যায় দেখছে একটা বিচার হইতেছে। তো এখন দুই ব্যক্তি, এক ব্যক্তি তার জমি বিক্রি করছে। এখন যার কাছে বিক্রি করছে ওই ব্যক্তি মাটি খুইরা ওই জমির নিচে অনেক একটা দামি মুক্তা খণ্ড পাইছে, যার দাম অনেক। এখন যে বিক্রেতা সে যায় কইছে এটা আমার, কারণ আমি জমি তোমার কাছে বিক্রি করছি, তোমার কাছে তো এই মুক্তা খণ্ড বিক্রি করি নাই। আর যে জমিটা কিনছে সে বলছে আমি জমি যদি কিনা থাকি, মুক্তা যেহেতু ওখানে আছে, মুক্তাও আমার। তো এরা ওই ট্রাইবাল লিডারের কাছে আসছে, আসার পরে বলছে যে তাইলে মুক্তাটা পাবে কে? তো ট্রাইবাল লিডার বলছে যে এটা তোমরা কেউই পাবা না, আর যদি তোমরা কেউ পাইতে চাও দুইজন, আর তাহলে তোমাদের ভিতরে কম্প্রোমাইজ করতে হবে। তাহলে বিচারটা কি করলো যে তোমরা যদি কম্প্রোমাইজ করো তাহলে এটাকে বিক্রি কইরা অর্ধেক তুমি নাও, অর্ধেক তুমি নাও, আর যদি তোমরা একমত না হও এটাকে সরকারি কোষাগারে আমি জমা দিয়ে দেব। পরে ওই দুই পরিবার একত্র হয়ে গেল, বললো যে ঠিক আছে বিক্রি করে অর্ধেক অর্ধেক নেই। এখন আলেকজান্ডার ওই ট্রাইবাল লিডারকে বলল তুমি ভাগ বাটোয়ারা করে দিয়ে দিলা, তাহলে রাষ্ট্র পাইলো কি? তো ট্রাইবাল লিডার বলছে এখানে রাষ্ট্রের কিছু নাই, জমির মালিকানা রাষ্ট্রের না, জমির মালিকানা এই দুই ব্যক্তির মধ্যে। তো মুক্তা যেটা পাইছে তারা শেয়ার করে নিছে। আলেকজান্ডার বলছে এটা যদি আমার দায়িত্বে থাকতো, আমি যদি বিচার করতাম, তাইলে আমি বলতাম সরকারি কোষাগার এটা দিয়ে দাও। তখন ওই ট্রাইবাল লিডার আলেকজান্ডারের দিকে তাকায় বলছে, আলেকজান্ডার তোমার দেশে কি বৃষ্টি হয়? বলছে হয়। তোমার দেশে কি সূর্য উঠে? বলছে উঠে। তোমার দেশে কি শস্য হয়? বলছে হয়। তারপরে একটু চুপ থেকে বলছে আচ্ছা তোমার দেশে কি তোমার মতো মানুষ নাকি ওখানে কোনো পশুও আছে? কয় পশুও আছে। ও আচ্ছা। তখন ওই ট্রাইবাল লিডার বলল তোমার ওখানে বৃষ্টি হয়, চাঁদ আসে, সূর্য উঠে, শস্য হয়, ওই পশুদের জন্য, তোমাদের জন্য না, কারণ তোমরা মানুষ হওয়ার যোগ্য না। আমরা বাংলাদেশিরা সামাজিক ভাবে এমনই একটা পর্যায়ে গিয়ে পৌঁছাইছি, ধনী বলেন গরিব বলেন, সরকারি কর্মচারী বলেন ব্যবসায়ী বলেন, আমাদের কারো ভিতরে মানবিকতা আর কাজ করে না, সততা আর কাজ করে না, নীতিবোধ আর কাজ করে না, ভাই বোনদের ভিতরে আন্তরিকতা কোনো কাজ করে না। সব ব্যবসায়ী। ভাই ভাইকে ভাইয়ের সাথে বেইমানি করবে, ভাই বোনের সাথে বেইমানি করবে, বোন ভাইয়ের সাথে বেইমানি করবে, সন্তান বাবার সাথে বেইমানি করবে, রাষ্ট্র তার জনগণের সাথে বেইমানি করবে, জনগণ রাষ্ট্রের সাথে বেইমানি করবে। দ্যাটস বিকাম আওয়ার সোসাইটি। আলটিমেটলি এটাই কি এখন প্রাধান্য পাচ্ছে আমাদের সমাজে, নাকি এর বিকল্প কিছু আছে? ডক্টর নওশের, আপনার মন্তব্যের পরে আজকে আমি শেষ করব। অনেক ধন্যবাদ। আসলে এক্সাক্ট এই কথাটাই আমি আজকে সন্ধ্যার সময় আমার কলিগের সাথে আলোচনা করতেছিলাম।
আমি বলতেছিলাম যে আমরা জাতি হিসেবে মানুষই তো আমরা ভালো না, আমরা ভালো হতে পারি নাই, তাহলে আমাদের সরকার কিভাবে ভালো হবে? আমরা যেরকম আমাদের সরকারও সেরকমই হবে, কারণ আমরা নিজেরাই তো ভাবে মানে একটা মানে ভালো একটা জাতিতে পরিণত হতে পারি না। ওই আজকে যে ঘটনাগুলো ঘটলো, যে প্লেন ক্র্যাশের পরবর্তীতে জিনিস এই যে ইয়াতে যে ঢাকা ওই মেডিকেলের আশপাশের দোকানগুলোতে যেভাবে সবকিছুর দাম বেড়ে গেল, এটা ব্যাপারে কথা হচ্ছিল আর কি। তো এইটাই হচ্ছে আসলে আপনি যেটা বলছেন আর কি, ঠিকই বলেছেন। আসলে আমরা আসলে আগে আমাদের নিজেদের ভালো হইতে হবে। নিজেরা যদি আমরা ভালো না হয় তাহলে জাতি কিভাবে ভালো হবে? আমরা নিজেরাই যদি এক একজন মানুষ যদি দেখি যে মানে দেখা যায় যে সুযোগের অভাবে চরিত্রবান যদি হয়ে থাকি, তাহলে তো আসলে এটা মানে সরকারও সেরকমই হবে। আর সরকার তো আর বাইরের থেকে আসতেছে, সরকার তো আমাদের দেশের মানুষদের নিয়েই তো সরকার হবে। তারা তো ওই ওই ক্যারেক্টারিস্টিক্স গুলো তো তাদের ভিতরে থাকবে, এবং সেটারই তো রিফ্লেকশন তাদের কাজের কর্মের ভিতরে দেখা যাবে। তো আগে যদি আমরা ভালো না হই তাহলে তো আমরা আশা করতে হবে এটা যে আমাদের সরকার ভালো হবে। এটা ধন্যবাদ। ওকে, আজকের আলোচনায় আমরা জানি না আমি আর আপনি মূল্যবান কোনো কিছু আলোচনা করেছি কিনা, কিন্তু আমরা যে তথ্যগুলো শেয়ার করেছি এই তথ্যগুলো আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের সরকারের জন্য, আমাদের দেশের জনগণের জন্য অবশ্যই মূল্যবান, যদি আপনারা এটাকে মূল্যবান মনে করেন। অনেকের কাছে এটা মূল্যবান না, অনেকের কাছে এটা এন্টারটেইনিং না, অনেকের কাছে এটা অঙ্কের মতো, কেমিস্ট্রির মতো, বায়োলজির মতো, এটা একটা জড়ো ব্যাকরণের মতো, এখানে কোনো গল্প নাই, সিনেমার কোনো ডান্স নাই। ঠিক আছে, আমাদের দেশটা এখন ওখানে দাঁড়ায় আছে। একটা ভালো জিনিস দেখব, ওটাকে আমরা গ্রহণ করব না। একটা খারাপ জিনিস দেখব, ওটার প্রতি আমি আকৃষ্ট হব। আপনি নিজে চিন্তা করে দেখেন, আমাদের দেশের মেয়েরা কত বড় নির্লজ্জ হয়েছে, কয় যে আমার প্রতি লয়াল কোন লয়াল প্রেমিকরে আমার পছন্দ না, লয়াল বয়ফ্রেন্ড আমার পছন্দ না। আমার বয়ফ্রেন্ড হয়েছে তারা যারা এই মাইয়ারে গুতাইবো, ওই মাইয়ারে গুতাইবো, সময় পেলে আমার এসেও একটু গুতাইবো। ইউ গট ইট। আমাদের দেশের মেয়েরা, আমাদের দেশের ছেলেরা। হাউএভার, আমি সেক্সিস্ট হতে চাই না। ডক্টর নওশের, আপনাকে অনেক মেহেরবানি এত গভীর রাত্রে আমার সাথে বসে কথা বলার জন্য। ভালো থাকবেন।